নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসের প্রবন্ধটি পড়ে শোনাব। ভারতবর্ষের মাটির উপর থেকে শেষবারের মতো পা তুলে নিলুম, আর সদ্যজাত শিশুর মতো মায়ের সঙ্গে আমার যোগসূত্র এক মুহূর্তে ছিন্ন হয়ে গেল। একটি পদক্ষেপে যখন সমগ্র ভারতবর্ষের কক্ষচ্যুত হয়ে অনন্ত শূন্যে পা বাড়ালুম, তখন যেখান থেকে পা তুলে নিলুম সেই পদপরিমাণ ভূমি যেন আমাকে গোটা ভারতবর্ষেরই স্পর্শবিরহ অনুভব করিয়ে দিচ্ছিল। প্রিয়জনের আঙুলের ডগাটুকুর স্পর্শ যেমন প্রিয়জনের সকল দেহের সম্পূর্ণ স্পর্শ অনুভব করিয়ে দেয়, এও যেন তেমনি। জাহাজে উঠে বম্বে দেখতে যেমন সুন্দর তেমনি করুণ। এত বড় ভারতবর্ষ এসে এতটুকু নগরপ্রান্তে ঠেকেছে, আর কয়েক মুহূর্তে ওটুকুও স্বপ্ন হবে। তখন মনে হবে আরব্য উপন্যাসের প্রদীপটা যেমন বিরাটাকার দৈত্য হয়ে আলাদিনের দৃষ্টি জুড়েছিল ভারতবর্ষের মানচিত্রখানা, তেমনি মাটি, জল, ফুল, পাখি, মানুষ হয়ে আজন্ম আমার চেতনা ছেয়েছিল। এতদিনে আবার যেন মানচিত্রে রূপান্তরিত হয়েছে। আর মানচিত্রে যাকে ভারতবর্ষ ও আফ্রিকার মাঝখানে গোষ্পদের মতো দেখাতো, সেই এখন হয়েছে পায়ের তলার আরব সাগর। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনো দিকে চক্ষু তার অবধি পায় না। ঢেউগুলো তার অনুচর হয়ে আমাদের জাহাজখানাকে যেন গলা ধাক্কা দিতে দিতে তার চৌকাঠ পার করে দিতে চলেছে। ঋতুটার নাম বর্ষা ঋতু। মনসুনের প্রবঞ্চনাহুতি পেয়ে সমুদ্র তার শতসহস্র জিহ্বা লকলক করছে। জাহাজখানাকে একবার এদিকে কাত করে একবার ওদিকে কাত করে যেন ফুটন্ত তেলে পাঁপড়ের মতো উল্টে পাল্টে ভাজছে। জাহাজ টলতে টলতে চলল, আর জাহাজের অধিকাংশ যাত্রীনি ডেক ছেড়ে শয্যা আশ্রয় করলেন। অসহ্য সমুদ্রপীড়ায় প্রথম 3 দিন আচ্ছন্নের মতো কাটল। কারোর সঙ্গে দেখা হবার জো ছিল না। প্রত্যেকেই নিজের নিজের কেবিনে শয্যাশায়ী। মাঝে মাঝে দু একজন সৌভাগ্যবান দেখা দিয়ে আশ্বাসন করেন, ডেকের খবর দিয়ে যান, আর কেবিন স্টুয়ার্ড খাবার দিয়ে যায়। বলা বাহুল্য, জিহ্বা গ্রহণ করতে আপত্তি না করলেও উদরতা রক্ষণ করতে অস্বীকার করে। কেবিনে পড়ে পড়ে বমনে ও উপবাসে দিনের পর রাত, রাতের পর দিন এমন দুঃখে কাটে যে কেই বা ভাবে মরণ হলেই বাঁচি, কেউ বা ভাবে মরতে আর দেরি নেই। জানি না হরবল্লভের মতো কেউ ভাবে কি না যে মরে তো গেছি, দুর্গা নাম করে কি হবে। সমুদ্রপীড়া যে কি দুঃসহ তা ভুক্তভোগী ছাড়া অপর কেউ ধারণা করতে পারবে না। হাতের কাছে রবীন্দ্রনাথের চয়নিকা, মাথার যন্ত্রণায় অমন লোভনীয় বইও পড়তে ইচ্ছা করে না। ইচ্ছা করে কেবল চুপ করে পড়ে থাকতে, পড়ে পড়ে আকাশ পাতাল ভাবতে। সদ্য দুঃখার্ত কেউ সংকল্প করে ফেললেন যে এডেনে নেমেই দেশে ফিরে যাবেন। সমুদ্রযাত্রার দুর্ভোগ আর সইতে পারবেন না। তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো, এডেন থেকে দেশে ফিরে যেতে চাইলেও উটের পিঠে চড়ে মরুভূমি পেরিয়ে পারস্যের ভিতর দিয়ে ফিরবার যখন উপায় নেই, তখন ফিরতে হবে সেই সমুদ্র পথেই। আমরা অনেকেই কিন্তু ঠিক করে ফেললুম মার্সেলসে নেমে প্যারিসের পথে লন্ডন যাব। আরব সাগরের পাড়ে যখন লোহিত সাগরে এসে পড়লুম, তখন সমুদ্রপীড়া বাসি হয়ে গেছে। আফ্রিকা আরবের মধ্যবর্তী এই হৃদতুল্য সমুদ্রটি দুর্দান্ত নয়। জাহাজে থেকে থেকে জাহাজটার ওপর মায়াও পড়ে গেছে। তখন না মনে পড়ছে দেশকে, না ধারণা করতে পারা যাচ্ছে বিদেশকে। কোথা থেকে এসেছি ভুলে গেছি, কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। তখন গতির আনন্দে কেবল ভেসে চলতেই ইচ্ছা করে। কোথাও থামবার বা নামবার সংকল্প দূর হয়ে যায়। বিগত ও আগতের ভাবনা না ভেবে উপস্থিতের উপরে দৃষ্টি ফেললুম। আপাতত আমাদের এই ভাসমান পান্থশালাটায় মন ন্যস্ত করলুম। খাওয়া, শোয়া, লেখা পড়া, গল্প করার যেমন বন্দোবস্ত যে কোনো বড় হোটেলেই থাকে, এখানেও তেমনি। কেবল কেবিনগুলোর যা যথেষ্ট বড় নয়। কেবিনে শুয়ে থেকে সিন্ধু জননীর দোল খেয়ে মনে হয় খোকাদের মতো দোলনায় শুয়ে দুলছে। সমুদ্রপীড়া যেই সারল, কেবিনের সঙ্গে আমাদের সম্পর্ক অমনি কমল।
শোবার সময়টা ছাড়া বাকি সময়টা আমরা ডেকে কিংবা বসবার ঘরে কাটাতাম। ডেকে চেয়ার ফেলে বসে কিংবা পায়চারি করতে করতে সমুদ্র দেখে চোখ শ্রান্ত হয়ে যায়। চারদিকে জল আর জল, তাও নিস্তরঙ্গ। কেবল জাহাজের আশেপাশে ছাড়া ঢেউয়ের অস্তিত্ব নেই। যা আছে তা বাতাসের সোহাগ চুম্বনে জলের হৃদয় স্পন্দন। বসবার ঘরে অর্ধশায়িত থেকে খোশ গল্প করতে এর চেয়ে অনেক ভালো লাগে। লোহিত সাগরের পরে ভূমধ্যসাগর, দুয়ের মাঝখানে যেন একটি সেতু ছিল, নাম সুয়েজ যোজক। এই যোজকের ঘটকালিতে এশিয়া এসে আফ্রিকার হাত ধরেছিল। সম্প্রতি হাতের জোর খুলে দুই মহাদেশের মাঝখানে বিয়োগ ঘটিয়ে দেওয়া হয়েছে। যার দ্বারা তা ঘটল তার নাম সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল একদিকে বিচ্ছেদ ঘটালো বটে, কিন্তু অন্যদিকে মিলন ঘটালো। লোহিতের সঙ্গে ভূমধ্যের মিলন যেন ভারতের সঙ্গে ইউরোপের মিলন। কলম্বাস যা পারেননি, লেসেপ্স তা পারলেন। ভূমধ্য ও লোহিতের মধ্যে কয়েক শত মাইলের ব্যবধান। ওইটুকুর জন্যে ভূমধ্যের জাহাজকে লোহিতে আসতে বহু সহস্র মাইল ঘুরে আসতে হতো। মিশরের রাজারা কোন যুগ থেকে এর প্রতিকারের উপায় খুঁজছিলেন? উপায়টা দেখতে গেলে সুবোধ্য। ভূমধ্য ও লোহিতের মধ্যবর্তী ভূখণ্ডটাতে গোটা কয়েক হ্রদ চিরকালই আছে। এই হ্রদগুলোকে দুই সমুদ্রের সঙ্গে সংযুক্ত করে দিলেই সেই জলপথ দিয়ে এক সমুদ্রের জাহাজ অন্য সমুদ্রে যেতে পায়। কল্পনাটা অনেক কাল আগের, কিন্তু সেটা কার্যে পরিণত হতে হতে গত শতাব্দীর 2/3 অতিবাহিত হয়ে গেল। ক্যানেলটিতে কলাকুশলতা কী পরিমাণ আছে তা স্থপতিরাই জানেন, কিন্তু অব্যবসায়ীরা আমরা জানি, যার প্রতিভার পরশমণি লেগে একটা বিরাট কল্পনা একটা বিরাট কীর্তিতে রূপান্তরিত হলো, সেই ফরাসি স্থপতি লেসেপ্স একজন বিশ্বকর্মা। তার সৃষ্টি দূরকে নিকটে এনে মানুষের পরিচয় ঘনিষ্ঠতর করেছে। যান্ত্রিক সভ্যতার শত অপরাধ যারা নিত্য স্মরণ করেন, এই ভেবে তারা একটি অপরাধ মার্জনা করুন। সুয়েজ ক্যানেল আমাদের দেশের যে কোনো ছোট নদীর মতোই অপ্রশস্ত। এতে বড়জোর দুখানা জাহাজ পাশাপাশি আসা যাওয়া করতে পারে, কিন্তু ক্যানেল যেখানে হ্রদে পড়েছে সেখানে এমন সংকীর্ণতা নেই। ক্যানেলটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি দিকে নানা রকমের গাছ, যত্ন করে লাগানো, যত্ন করে রক্ষিত। অন্যদিকে ধুধু করা মাঠ, শ্যামলতার আভাসটুকুও নেই। ক্যানেলের দুই দিকেই পাথরের পাহাড়, যেদিকে মিশর সেদিকে বেশি। এই পাহাড়গুলিতে যেন জাদু আছে। দেখলে মনে হয় যেন কোনো কিউবিস্ট এদের আপন খেয়াল মতো জ্যামিতিক আকার দিয়েছে আর এক একটা পাথর কুঁদে গড়েছে। ধন্যবাদ বন্ধুরা। প্রবন্ধটির প্রথম অংশ শেষ হলো।